অবিভক্ত বাংলার এক বর্ধিষ্ণু ব্যবসায়ী ছিলেন রামগোপাল সাহা। এককালে গোটা কলকাতা জুড়ে ছিল তার সুরার ব্যবসা। তারই পৈতৃক ঠাকুর দালানে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। ১৭০ বছর ধরে হয়ে চলেছে এই সাহাবাড়ির দুর্গাপুজো। নমস্কার, দিনলিপি পরিবারের পক্ষ থেকে আমি জীবেশ শুরু করছি এবছরের আমাদের বিশেষ নিবেদন কুমার গপ্পের চতুর্থ পর্ব। প্রায় ১৮৯ বছর আগে ঠাকুরদাস পালিত লেনে তৈরি হয়েছিল এই সাহাবাড়ি। এই সময় এই এলাকার জমিদার ছিলেন রামগোপাল সাহা। তিনিই প্রথম শারদীয়ার আরাধনা শুরু করেন। এত বছর পেরিয়েও এই সাহাবাড়ির দুর্গা প্রতিমা আজও সাবেকিয়ানায় ভরপুর। উমা এখানে পুরোপুরি ডাকের সাজে সজ্জিতা। শোনা যায় এই ডাকের সাজ সম্পূর্ণটাই তৈরি হয় এই বাড়ির ঠাকুর দালানে। এ বাড়ির দুর্গাপুজোর বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। শোনা যায় এ বাড়িতে কোনো নারী মানত করলে মায়ের সামনে তার বুক চিরে রক্তদান করতে হয়। এছাড়াও এ বাড়িতে আরও বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে। চলুন এ বাড়ির সদস্যদের কাছ থেকে আমরা সম্পূর্ণটা জেনে নেব এবং আপনাদের সকলকে জানাবো এ বাড়ির দুর্গাপুজোর রীতিনীতি সম্বন্ধে। এই মুহূর্তে পেয়ে গেছি সাহাবাড়ির একজন সদস্যকে। আপনাকে জানাই প্রাক শারদ শুভেচ্ছা। আচ্ছা, প্রথমে আপনার একটু পরিচয়টা যদি আমাদের সকলকে দেন। আমার নাম কিংসুক সাহা। আমরা মোটামুটি এই পুজোটা সঞ্চালনা করছি। এখন আমরা 5th জেনারেশন। আপনাদের এই বাড়ির পুজো এটা প্রায় কত বছর, এটা একটু যদি বলেন আমাদের। দেখুন, যতদূর আমাদের কাছে হিসেব আছে তাতে এটা ১৭৩ বছর হবে। ১৭৩ বছর ধরে এই পুজোটা হয়ে চলেছে। তো এই কার হাত ধরে এই পুজোটা প্রথম হলো, বা একটু যদি ইতিহাসটা আমাদেরকে অল্প আপনার ভাষায় একটু যদি বলেন। এই বাড়িটা অ্যাকচুয়ালি ধরুন তৈরি হয়েছিল ২০০ বছরেরও আগে। আমাদের 5th জেনারেশন আগে রামগোপাল সাহা উনি বর্ধমান থেকে এসে এখানে ব্যবসা চালু করেছিলেন। করার পর তারপরে এই বাড়িটা প্রতিষ্ঠা করেন। এবার তারপরে আস্তে আস্তে তার বছর ২০ পর থেকে উনি পুজোটা চালু করেন। প্রথমে চালু হয়েছিল জগদ্ধাত্রী পুজো দিয়ে। তারপর আস্তে আস্তে দুর্গাপুজোর মধ্যে কনভার্টেড হয়েছে। প্রতিটি বনেদি বাড়িতেই দুর্গাপুজোর বিভিন্ন নিয়ম কানুন, এক একটা বাড়িতে এক এক রকমের নিয়ম কানুন, প্রত্যেকটা বাড়িতেই একটু বিভিন্নতা আছে নিয়ম কানুনের। তো আপনাদের বাড়ির দুর্গাপুজোর যে কি কি নিয়ম কানুন আছে এবং পুজোর সময় কি কি বিশেষত্ব আমরা আর কি দেখতে পারি, এটা যদি একটু বলেন। দেখুন, আমাদের পুজোটা একদমই সেই যবে থেকে শুরু হয়েছে তবে তখনকার সময় যা রীতিনীতি ছিল সেগুলো অ্যাজ ইট ইজ চলে আসছে, এবং আমরা বছরে বছরে কোনো চেঞ্জেস করতে দিই না এগুলোতে। তো আমাদের প্রতিমা শুরু হয় কাঠামা পুজো হয়ে রথের দিন থেকে শুরু হয়, এবং এটা কি ঠাকুর দালানেই তৈরি হয়? হ্যাঁ, এখানেই তৈরি হয়। সেদিনকেই প্রথম কাঠামোটা নিয়ে এসে গঙ্গার মাটি করে তারপর এখানেই প্রতিষ্ঠাটা চালু হয়। কুমোর যারা আছে তারাও বছরের পর বছর বংশ পরম্পরায় তাদেরও প্রায় এটা 4th জেনারেশন বা 5th জেনারেশন চলছে যারা এসে এখন করছে। এখন যারা কুমোর রয়েছেন ওনার বাবাদেরও আমরা দেখে এসেছি। এখন যারা করছেন তা ওনাদের নাম সুনয়ন পাল। এছাড়া ধরুন আমাদের সোলার সাজ। আপনাদের এটা আমি শুনেছি বৈশিষ্ট্য একটা আছে ডাকের সাজ। তো এইটা আপনাদের সম্ভবত যে শিল্পী যে ডাকের সাজ করে সে নাকি পুরস্কারও পেয়েছিল, এটা শুনেছি। তো এই ব্যাপারটা একটু বলেন।
আমার মনে হয় ডাকের সাজের মানে এক চালচিত্রের ঠাকুর আমার মনে হয় আর বোধহয় সচরাচর কোথাও দেখা যায় না। এবং এটা একটা এক্সকিউজেড বিউটি আছে পুরো হ্যাঁ হ্যাঁ, একটা সাদা সাবেকিয়ানা একটা ভাব আছে। তো এখন যিনি করেন ওনার নাম হচ্ছে প্রবীর মালাকার। ওনার বাবা আগে আমাদের আমরা ছোটবেলায় দেখেছি ওনার বাবাকে আসতে। তো উনি ওনার নাম ছিল আদিত্য মালাকার। উনি রাষ্ট্রপতি পুরস্কার হ্যাঁ, শুনেছি। এই কাজের জন্যই। হ্যাঁ, সেটা আমাদের ঠাকুর প্লাস আরেকটা ঠাকুরেরও উনি সেই বছর করেছিলেন, যেটা বিদেশেও গেছিল এবং সেটার জন্য উনি রাষ্ট্রপতি। আচ্ছা, আপনাদের বাড়িতে যেই ইতিহাসটা জড়িয়ে রয়েছে, এই ইতিহাস সম্বন্ধে একটু যদি আমাদের বলেন যে কিভাবে এই বাড়িটার মানে প্রতিস্থাপিত হলো, বা এই বাড়ির যে ব্যবসা বাণিজ্য এই ব্যাপারে একটু যদি বলেন। যেরকম আগে বললাম যে রামগোপাল সাহা যিনি ছিলেন উনি বর্ধমান থেকে এসেছিলেন। তো খুবই অবস্থা খারাপ ছিল সেই সময়। উনি যখন এসেছিলেন শর্ট অফ এক কাপড়ে চলে এসেছিলেন। এবার এখানে থাকতে থাকতে উনি একটা দোকানে কাজ করতে আরম্ভ করলেন। প্রথমে একটা মদের দোকানে কাজ করতে আরম্ভ করলেন। করতে করতে উনি ওখানে কাজটা শিখতে থাকলেন এবং আস্তে আস্তে প্রথমে উনি তেলের ব্যবসা আরম্ভ করেছিলেন। এবার তেলের ব্যবসা করতে করতে তারপর চালের ব্যবসা স্টার্ট করেন এবং অল অ্যালং উনি কিন্তু এই মদের দোকানটাতে কাজ করতে থাকতেন। এবার ওখানেই থাকতেন রাত্রিরে। এবার ওই মদের দোকানটার যে মালিক ছিল তার নেক্সট জেনারেশন ছিল না। উনি টোটালি ওইটাকে ম্যানেজ করতে করতে জিনিসটা এরকমই হয়ে গেল যে আর কেউ চালাতে পারলো না। উনি ওনাদের বিজনেসটা কিনে নেন। আচ্ছা, তো সেই থেকেই মদের আর কি একটা লিকার ব্যবসা বা এবং এই মদের বিজনেসটা চলতে চলতে এতটাই বাড়িয়ে ফেলেছিলেন উনি যে একদম ডাইরেক্ট ইম্পোর্ট করতে আরম্ভ করলেন ব্রিটিশদের সাহায্যে, একদম ডাইরেক্ট, এবং পুরোটা নিয়ে এসে এখানে পুরো জাহাজে মাল এসে পুরোটাই ডিস্ট্রিবিউশনের দায়িত্বটাও ওনার ছিল। আচ্ছা, তো সেই এইভাবেই আর কি শুরু হয়। এটা ছিল। তো আমাদের একটা সময় 3টে দোকান ছিল এবং এটা ছাড়া নিজেদের ছাড়া বাকি এন্টায়ার কলকাতা অ্যান্ড বেঙ্গলের ডিস্ট্রিবিউশনটাও ওনার ছিল। আচ্ছা আচ্ছা, এই ব্যবসার পরেই মানে প্রভাব প্রতিপত্তি যখন বাড়ে তারপর থেকে কি দুর্গাপুজো, এটা তো শুনেছি যে বাড়ি জবের থেকে প্রতিস্থাপিত হয়েছিল, তার অনেক প্রায় 10 ইয়ার্স পর থেকে আর কি দুর্গাপুজো শুরু হয়। তো ওই অ্যাকচুয়ালি মানে আরও আগেকার ইয়েতে ওনাদেরও যে পুরনো আমাদের যে বর্ধমানে যে প্রপার্টি আছে সেটা এখন পুরো মানে প্রায় প্র্যাকটিক্যালি ভগ্নদশাই রয়েছে। ওটাই আমাদের ওনার পৈতৃক বাড়ি ছিল। তো ওইখানে বহু আরও পুরনো জগদ্ধাত্রী পুজো ছিল। আচ্ছা, তো এখানে যখন ওনার একটু কন্ডিশন ইমপ্রুভ করে তখন প্রথম বছর জগদ্ধাত্রী পুজো দিয়ে স্টার্ট করেন। এবার জগদ্ধাত্রী পুজো করতে গিয়ে দুর্গা মার রূপটা ওনাকে দেখা দিয়ে ওনাকে বলে যে আমার ইয়েটা কর। তো তারপর থেকেই উনি দুর্গা পুজো মোটামুটি এখানে আসার বছর 20 পর। কিংশুক সাহার মুখ থেকে অনেক কথাই শুনলাম। তো আরেকজন সাহা বাড়ির সদস্যকে পেয়ে গেছি, আপনার নামটা যদি একটু বলেন। অরিত্র সাহা। অরিত্র সাহা। তো আমি অরিত্র সাহার মুখ থেকে কিছু এই বাড়ির সম্বন্ধে কথা শুনে নেব। আচ্ছা, আমি তো শুনলাম ওনার মুখ থেকে এই বাড়ির নিয়মকানুন সম্বন্ধে। আপনি যদি একটু বলেন যে এই যখন থেকে পুজোটা শুরু হয়, ধরুন প্রথমা থেকে এই পুরোপুরি দশমী অবধি কি কি বিশেষতা আছে বা কি কি নিয়মকানুন মানে আপনারা মেনে চলেন আর কি, একটু যদি বলেন। প্রথমত আমাদের রথের দিন কাঠামো পুজো হয়, সেখানে সেটা সৃষ্টি হলো।
তারপর শুরু হয়ে হচ্ছে মায়ের প্রতিমা গঠন। প্রতিমা গঠনেতে প্রথমে স্ট্রাকচার রেডি হয়, আচ্ছা তারপর সেখানে আমরা দেখি যে ঘট দিয়ে মাকে তৈরি হচ্ছে। আচ্ছা আস্তে আস্তে মাটি দেওয়া হয় মায়ের গায়ে, শুকিয়ে গেলে রং পড়ে। হ্যাঁ রং পড়ার পর আমাদের ডাকের সাজ, হ্যাঁ যেটা আদিত্য মালাকারের ছেলেরা এখন পড়ে আসছে, তারা সেই সাজ পরানো শুরু করে। হুম, দ্বিতীয়ার দিন মাকে সিংহাসনে তোলা হয় হুম, রীতি মেনে, সময় মেনে। যে তিথিতে মাকে সিংহাসনে তুলতে হয় সেই তিথিতেই আমাদের তুলতে হয় মাকে সিংহাসনে। তারপর শুরু হয় পুজোর মেন 4-5টা দিনের ব্যাপার যেগুলো, সেটা হচ্ছে প্রথমে ষষ্ঠীর দিন হুম। আমাদের ষষ্ঠীর ঘর আছে। সেই ষষ্ঠী ঘরে ষষ্ঠীর ঘরটা কিরম? ষষ্ঠীর ঘরটা হচ্ছে ওখানে আমাদের মাটির প্রতিমা প্রতিষ্ঠিত আছে, আচ্ছা যেটা বংশ পরম্পরায় বা ওখানেই সৃষ্টি করা আছে। সেখানে ওই মাটির প্রতিমাকেই পুজো করা হয়। আচ্ছা পুজো করে সেটা ষষ্ঠীর দিন বিকেলবেলা আমাদের এই দালানেতে প্রতিমা নিয়ে আসা হয়। আমাদের বাড়ির যে লক্ষ্মী মা, আমাদের বাড়ির লক্ষ্মী মা চালের লক্ষ্মী, সেই চালের লক্ষ্মী লক্ষ্মীর ঘর থেকে নামানো হয়। চালের লক্ষ্মী ব্যাপারটা কি? চালের লক্ষ্মী হচ্ছে কুনকেতে আচ্ছা চাল দিয়ে সেই আচ্ছা। মাকে, যেহেতু আমরা অন্নটাকে লক্ষ্মী অন্ন, হিসাবে হ্যাঁ। দেখি, তো সেই জন্য ওনাকে আমাদের 12 মাসে পুজো করা হয়। আচ্ছা লক্ষ্মী ঘর থেকে উনিও নিচে আসেন। আচ্ছা আচ্ছা সপ্তমীর দিন সকালে কলাবউ স্নান হয়। হ্যাঁ কলাবউ স্নান আমাদের বাবুঘাটে হয়। বাবুঘাটে সেখান থেকে হয়। বাবুঘাট থেকে আসে, কলাবউকে স্নান করিয়ে গণেশের পাশে রেখে মা লক্ষ্মীকে নামানো হয়। মা লক্ষ্মীকে নামিয়ে পুরো বন্ধন করে দেওয়া হয়। আচ্ছা সেই থেকে শুরু হয় হচ্ছে আমাদের পুজো। শুরু হয়ে যাবে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কিভাবে কেটে যায় আমরা নিজেও জানি না। এই যে পুজোর সময় আপনাদের মানে বনেদি বাড়িতে একটা আলাদা রকমই আমেজ আমরা মানে বুঝতে পারি, যেটা আপনারা এই বাড়ির সদস্য আরো ভালো করে রিলেট করতে পারেন ব্যাপারটার সম্বন্ধে। তো আপনাদের কি কি আমেজ বা একটা কি অনুভূতি, এটা যদি আমাদের বলেন যে কিরকম মনে হয় যে একটা পুজো হচ্ছে, পুজো এসে গেছে, এই ব্যাপারটা যদি একটু বলেন। ওই যে রথের দিন কাঠামো পুজো হওয়া মানেই হ্যাঁ। আমরা জানি পুজো আসছে। সেই থেকে মায়ের যে প্রতিমা গঠন হচ্ছে সেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। ছোটবেলা থেকে একদম দেখে আসছি। ছোটবেলা থেকে আচ্ছা, ছোটবেলার একটু একটা ছোট্ট অনুভূতি। ছোটবেলার অনুভূতি বলতে, যখন ছোটবেলায় দাদু বা মা বাবার সাথে আসতাম, দেখতাম ঠাকুর তৈরি হচ্ছে, এসে বসে যেতাম এই ঠাকুর দালানে। কিভাবে তৈরি হচ্ছে, মায়ের মুখ তৈরি হচ্ছে, হাত তৈরি হচ্ছে, মানে একটা বাচ্চা যেমন গ্রো করে, হ্যাঁ হ্যাঁ, আমরা মাকে তৈরি হতে দেখি। ধীরে ধীরে বাড়ছে। আজকে দেখছি খড়, কালকে লেগে গেল মাটি, পরের দিন রং হয়ে গেল। বাহ, এবার আরো বাড়ছে না, জিনিসটা। আরো হচ্ছে আর কি। যত দিন যায় আমাদের অনুভূতি আরো বাড়ে, এক্সাইটমেন্ট আরো বাড়ে। কিন্তু এই 4টে দিন পুজো মানেই কিভাবে কেটে যায় বোঝা কেটে যায় না। যায়। যারা এই বাড়িতে থাকে না, মানে অনেকে এখন এই বাড়ির বাইরে থাকে, বিদেশে থাকে কাজের সূত্রে, তারা সব পুজোর 4-5টা দিন সবাই একসাথে সবাই হয়ে যায়। একসাথে চলে আসে। দেশ বিদেশে আমাদের অনেক আত্মীয় স্বজনরা আছে, পরিবারের লোকেরা সবাই চলে আসে। আচ্ছা তখন এই বাড়িটা এখন যেমন শূন্য মনে হয়, তখন এই বাড়িটা পুরো গমগম করে। আচ্ছা আর এই বন্ধু বান্ধব, কেন দূর, পরিবার, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে সারা দিনটা কেটে যায়। আচ্ছা কিভাবে যে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। 4-5টা দিন মায়ের বিদায় হয়ে গেলে তারপর আবার আমরা জানি সবাইকে কাজে ফিরে যেতে হবে। আর ওই একটা বছরের অপেক্ষা আবার আমাদের করতে মা হবে। আসবে। মা আসছে। তো পুজোর সময় মাকে কি কি ভোগ দেওয়া হয়, এইটা যদি ভোগের ব্যাপারটা বলেন যে এই 5-6 দিনে কি কি মাকে ভোগ দেন আপনারা, এটা একটু যদি বলেন। আমাদের এখানে প্রথমত অন্নভোগটা হয় না। তো অন্নভোগটা কেন হয় না মানে? অন্নভোগটা কেন হয় না, এটা বংশ পরম্পরায় চলে আসছে। চলে আসছে। এটা ইন ডিটেলস আমিও বলতে পারবো না। আচ্ছা হয়তো ঠাকুর মশাইরা এটা বেটার বলতে পারবে। তার থেকেও মেন হচ্ছে আমাদের এখানে লুচি ভোগ দেওয়া হয়, আচ্ছা নৈবেদ্য ভোগ দেওয়া হয়, ফলাহার দেওয়া হয়, আচ্ছা মিষ্টি ভোগ দেওয়া হয়। আচ্ছা এই সব কিছু কিন্তু আমাদের এখানে তৈরি হয়। লুচি ভোগ, মিষ্টি ভোগ আমাদের ঠাকুরের। আপনারা বাড়ির সদস্যরা মিলেই কি এই রান্নাটা করেন? আবার এটা বংশ পরম্পরায় চলে আসছে। আচ্ছা, রান্নাতেও বংশ পরম্পরা একটা ব্যাপার আছে। তাদের বাবারা, তাদের ছেলেরা এখন করছে। আর তারা প্রত্যেক বছর ঠিক
পঞ্চমীর দিন চলে আসে। আচ্ছা যেমন কিছু কাকা বলেছে আমাদের কাকিরা থাকিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকিরা, তারপর আমাদের ঠাকুর মশাইরা আচ্ছা সবাই বর্ধমানে। আচ্ছা আচ্ছা এনারা যেমন পুজোর দিন, পুজোর পঞ্চমী বা চতুর্থী থেকে এনারা চলে আসেন। আমাদের এই কারিগররাও যারা করেন, মায়ের ভোগ করেন, তারাও চলে আসে। এনাদের সেপারেট থালা বাসন আছে যেখানে মাকে ভোগ দেওয়া হয়, ঠিক আছে। এই ভোগ পুরো আমাদের একটা রান্নাঘর আছে, আচ্ছা সেই মায়ের রান্নাঘরেতে একটা উনুন করা আছে, যেই উনুনেতে কাঠ জ্বালিয়ে পুজো দেওয়া রান্নার ভোগটা হয়। আলাদা করে কোনো গ্যাসে জ্বালিয়ে আমাদের এই রান্না পুরোটাই কাঠের উনুনে হয়। কাঠের উনুনে। সন্ধি পুজো, যে সন্ধি পুজোতে কি কি মানে নিয়ম আছে আপনাদের? সন্ধি পুজোতে যেরকম 108 প্রদীপ জ্বালে, 108টা পদ্ম দিতে হয়, তো আপনাদের বাড়িতে যা হয় একটু বলুন। আমাদেরও ওই একই 108টা প্রদীপ আমরাই সব সাজাই। আচ্ছা, এটা কি বাড়ির ছেলেরা করে 108টা প্রদীপ? বাড়ির ছেলেরাই একমাত্র করে, মহিলারা হাত দেয় না তাতে। আচ্ছা 108টা প্রদীপ পদ্ম মায়ের যে সিংহাসন আছে, সিংহাসনে ঠাকুর মশাইরা আচ্ছা লাগিয়ে দেন। আচ্ছা আর সেটাও আগে পুজো হয়, আচ্ছা তারপর সিংহাসনে দেওয়া হয়। আচ্ছা 108টা প্রদীপ আমরাই জ্বালাই। আচ্ছা সেটাও সময়সূচি মেলে আচ্ছা। ঠাকুর মশাইরা যখন বলে। হ্যাঁ। সারা পুজো যতক্ষণ সন্ধি পুজো হচ্ছে ততক্ষণ সেই প্রদীপ জ্বলে, সেইভাবেই আমরা তৈরি করি। আচ্ছা আচ্ছা। তো আমরা শুনলাম অষ্টমীর পরে নবমীর যে সন্ধি পুজোটা, তো এই যে নবমীর দিনকে একটা ভারাক্রান্ত মনে মানে চলে যাচ্ছে, মা চলে গেল, তো এই কুমারী পুজো যেটা হয় আর কি, কুমারী পুজোর ব্যাপারটা একটু যদি কুমারী পুজোর যেহেতু আপনারা জানবেন যে কোনো একটা ব্রাহ্মণ বা শিশু যে 10 বছরের নিচে তাতেই করতে হয়। তো আমাদের ঠাকুর মশাইদের যারা ব্রাহ্মণ কন্যা আছে বা আমাদের যদি কেউ ইচ্ছা থাকে তাদের, তারা আমাদের কাছে এসে আর্জি জানায় আচ্ছা যে আমরা ওকে মা হিসাবে আচ্ছা। করতে চাই, তো তাকে পুজো করা হয়। আচ্ছা, পুজো ওই আবার ষষ্ঠী ঘরেতেই তার পুজো হয়। আবার ষষ্ঠী ঘরেতে যেখানে আর কি মাটির একটা ডেলাকে আপনারা পুজো করেন দেখি। তো ওইখানেই ষষ্ঠীর ঘরেতেই আমাদের কুমারীকে পুজো করা হয়, আচ্ছা যেমন আমাদের ঠাকুরকে পুজো করা হয়। আচ্ছা মারা এই পুজো করেন, তাকে আলতা পরানো হয়, আচ্ছা। তাকে সিঁদুর পরানো হয়, তার জন্য নতুন শাড়ি, একরকম প্রাণ প্রতিষ্ঠা করা হয়। গয়নাগাটি সেদিনকার জন্য সে আমাদের জন্য ভগবান। আচ্ছা ইভেন তাকে আমরা নমস্কারও করি। আচ্ছা সে হয়তো আমাদের থেকে অনেক ছোট, অনেক মানে সেও লজ্জা পায়, হ্যাঁ কিন্তু তাকে আমরা রেখে তাকে পুজো করা হয়। আচ্ছা। সে আমাদের জন্য মা। বাহ! আচ্ছা, নবমী তো হলো, এবার দশমীর গল্পে আসি। দশমীতে আপনারা মাকে যখন বিদায় জানান, কিভাবে বিদায় জানান? এই পুরো যে পর্বটা দশমীতে কিভাবে মাকে বরণ করেন এবং আস্তে আস্তে কিভাবে মাকে একটা মানে ঘরের মেয়ে বলুন বা যাই বলুন, মা তাকে কিভাবে বিদায় জানান আপনারা? এই ব্যাপারটা যদি বলেন। প্রথমত হচ্ছে রীতি মেনে আমাদের বিসর্জন হয়ে যায় মা দুর্গার দালানে। যে আয়নায় যে বিসর্জন, তর্পণে বিসর্জন। সেই বিসর্জন হয়ে যাওয়ার পর মাকে সময় আছে, সেই সময়ের মধ্যেই মাকে সিংহাসন থেকে আমাদের এই উঠোনেতে নামানো হয়। নামানো হওয়ার পর যত অস্ত্র, যত গয়না আছে, সোনার নথ ছাড়া, সেই সোনার নথ মা লক্ষ্মী, মা দুর্গা আর মা সরস্বতী যেটা পড়েন, সেই সোনার নথ সমেত কিন্তু আমাদের বিসর্জন হয়। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য হ্যাঁ বা অন্যতম জিনিস, যেটা কোনো কোথাও বাড়ি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনিনি কোনোদিন। আমিও শুনিনি যেখানে হয়, কিন্তু আমাদের এটা প্রত্যেক বছর করানো হয়। প্রতি বছরই নতুন নতুন নথ, গয়না সমস্ত আসে। প্রত্যেক বছরই এটা করা হয়। আচ্ছা। নতুন গয়না না, ওই নথটা, সোনার টিপ, আচ্ছা এইগুলো একটা দোকান আছে যেখান থেকে স্পেসিফিক আচ্ছা আনা হয়। ওই দোকানেই ওনারাই জানে কত গ্রাম, কত এতে সোনার নথটা আচ্ছা, তৈরি আচ্ছা, হয়। মাকে উঠোনে নামানোর পর আমাদের মা জেঠিমারা বা যারা বিবাহিত মহিলারা ওই জোরে বা বিজোরে তারা সবাই মাকে বরণ করেন। প্রদক্ষিণ করে, একটা প্রদক্ষিণ করার পরে বরণ করে। তাকে বাঁধা, যেমন একটা বিয়েতে করা হয়, তাকে বিয়ে করা হয়, বরণ করা হয়। বরণ করার পর তারপর সিঁদুর দান, হ্যাঁ। সিঁদুর খেলা, সিঁদুর খেলাও হয় তো আপনাদের? সিঁদুর খেলা, মাকে
নিজেদের পরিবারের সদস্যদের আচ্ছা, মধ্যে আচ্ছা। মহিলাদের, সিঁদুর খেলা হয়। তো তাদের ওইটা হওয়ার পর যে দুঃখের ব্যাপারটা সেটাই আচ্ছা, মাকে কি আপনারা কাঁধে করে বিসর্জন দেন না এমনিতে ট্রলি বা না, আগেকার প্রথা অনুযায়ী, যেটা এখন আর করা হয় না অনেক বাধার জন্য। আগে আমাদের রীতিনীতি ছিল যেখানে মাকে কাঁধে করে বাবুঘাটে নিয়ে যাওয়া আচ্ছা, হতো, আচ্ছা। দুটো নৌকার মাঝে বসানো হতো, আচ্ছা, আচ্ছা। মাঝগঙ্গায় নিয়ে দুটো নৌকা যখন ভাগ হয়ে যেত মায়ের বিসর্জন হতো। কিন্তু আধুনিক কালে সেটা আর সম্ভব নয়, যার জন্য আমাদের ট্রেকার বা ট্রলি বা লরি বলা থাকে, তাতে করেই আমরা মাকে নিয়ে বাবুঘাটে যাই। আচ্ছা, সেখানে বাবুঘাটে আমরা কাঁধে করে নিয়ে আচ্ছা। বিসর্জন দেওয়া হয়। আচ্ছা। সেখানেই সমাপ্তি হয় আমাদের বাড়ির পুজো। হ্যাঁ, এতে আর একটা আছে যে ঘট, সেই ঘট ওখানে মানে মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর ঘটের যে জলটা আনা হয়, সেটা আমাদের ঠাকুরমশাইরা, আমাদের বাড়ির সদস্যরা হেঁটে ওটাকে আমরা নিয়ে ফিরি। আচ্ছা, আচ্ছা। পুরো হেঁটে ফেরা হয়। বাইরে আসার পর তাকে পায়েতে জল দিয়ে আচ্ছা। তাকে করা হয়, ধোয়া হয়। ধোয়ার পর সেই ঘট বসে যায় মায়ের সিংহাসনে। আচ্ছা, আচ্ছা। তারপরেই হয় হচ্ছে আমাদের শান্তির জল আর সমাপ্তি। দাঁড়া না ম্যাডাম, মাম্মা দাঁড়া, দাঁড়া। এই মুহূর্তে আমরা সামনে দেখতে পাচ্ছি এই বাড়ির খুদে সদস্যকে। তো এই খুদে সদস্যর ব্যাপারে আপনি যদি একটু বলেন। খুদের সদস্যটা হচ্ছে আমার কন্যা, ওর নাম আশভি, 10 আশভি। মাস বয়স। আচ্ছা, ঠিক আছে, এটা কততম জেনারেশন? ও হচ্ছে 7th জেনারেশন, Seventh আমি generation। 6, তো 7। সব থেকে বাড়ির এখন খুদে সদস্য। আচ্ছা, আপনাদের এই বাড়ির বিভিন্ন বৈশিষ্ট্য এবং এত যে সুন্দর এই কারুকার্য, এই ব্যাপারে যদি একটু বলেন আপনি। কারুকার্য বলতে বৈশিষ্ট্য, দেখো পুরো বাড়িটাই কিন্তু চুনসুরকি দিয়ে হ্যাঁ, তৈরি। হ্যাঁ। আগেকার দিনের বাড়ি বুঝতেই পারছো। হ্যাঁ, তোমার এই যে কাজ হ্যাঁ, যেগুলো আছে, হ্যাঁ। এগুলো কিন্তু দড়ির কাজ, দড়ির কাজ। নারকেল ছোবড়া। এখানে কোনো কিন্তু সিমেন্ট লাগানো নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই পুরো কাজই হচ্ছে নারকেল ছোবড়া, দড়ি দিয়ে। হ্যাঁ, এই যে প্রত্যেক কটা ডিজাইন যেটা দেখছো, আচ্ছা, এগুলো সবই কিন্তু দড়ি দিয়ে তৈরি। দড়ি দিয়ে। দড়ি, জাল, নারকেল ছোবড়া, এই আচ্ছা, আচ্ছা। স্ট্রাকচারগুলো সব কিন্তু তাই। আচ্ছা, আচ্ছা। এত সুন্দরভাবে মেনটেন আছে কি করে এগুলো? অনেক সময় তো নষ্ট হয়ে যায়। দেখো, পুরোনো দিনের বাড়ি এখন সবই আমরা দেখছি যে সবাই না মেনটেন করতে পেরে ভেঙে দিয়ে ফ্ল্যাট তৈরি করে হ্যাঁ, নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা সেইটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। ঐতিহ্যটাকে একটা বাঁচিয়ে রাখছেন। বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। সেটা হচ্ছে তোমার এই বাড়িটা টাইম টু টাইম আমাদের মেনটেন হয়। আশা করছি জেনে আছো যে এই বাড়িটা ইজ আন্ডার দেবোত্তর এস্টেট অফ লেট রামগোপাল সাহা। তো বাড়িতে কোনো যদি মডিফিকেশনও করতে হয়, সব সেবাইতে সই লাগে। আচ্ছা, আচ্ছা। সেই সেবাইতে সই লাগে বলতে? সেবাইত মানে ইচ অ্যান্ড এভরি শেয়ার হোল্ডার। আচ্ছা, আচ্ছা। তো তাদেরকে সেবাইত বলা হয়। আচ্ছা, যাদের শেয়ারস আছে আচ্ছা, বা সবারই শেয়ার আছে, হ্যাঁ। একটা সইও যদি তাতে না থাকে তাহলে আপনারা কোনো কাজ কোনো করতে কাজ পারবেন। করা যায় না। সবার মত নিয়ে কাজটা করতে হয়। আচ্ছা, আচ্ছা। আর হ্যাঁ, বলুন। ইভেন তোমার এই বাড়ির যে মেনটেনেন্স প্রত্যেকবার যেটা করানো হয়, এই রিসেন্টলি কিছুদিন আগে আমাদের রং করা হয়েছে বাড়িতে, রিকনস্ট্রাক্টিং হচ্ছে। এই যে কড়ি কাঠগুলো দেখছো, এগুলো কিন্তু কাঠ। এগুলো আচ্ছা, কিন্তু এগুলো মানে কাঠ আর কি। এগুলো কাঠ, সেগুন কাঠ। আচ্ছা, আগেকার দিনের যে আচ্ছা, সেগুন আচ্ছা, কাঠ, হ্যাঁ, পুরো প্রপার সেগুন কাঠের ওপর কিন্তু এই বাড়িটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, 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 এই থামগুলো আমরা আগে দেখেছি ভাঙলে আচ্ছা। তোমার ভেতর থেকে টালি বেরোয়। টালি বেরোত? টালি বেরোয় আচ্ছা, যেগুলো ত্রিকোণ শেপের হয়। সেই আচ্ছা, ত্রিকোণ শেপ দিয়ে এটা করে 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 গোল একটা স্ট্রাকচার করে থামটা উঠেছে। আচ্ছা, মানে এটা আমার চোখে দেখা, রিসেন্টলি একটা থাম ডেমলিশ করে আমাদের আচ্ছা, আচ্ছা, তুলতে হয়েছিল। আচ্ছা, তো সেখানে আমরা দেখেছি সেটা। আচ্ছা, আচ্ছা।
তো এইটাও আমার জন্য একটা নতুন একটা ব্যাপার একটা যে যে এরকম প্রথমবার হতে দেখলাম। পারে আর কি। আদৌ কোন জেনারেশন দেখবে আর জানিও না। তো এই হলো ব্যাপার। আর আপনাদের ওই বলছিলেন যে বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্য ব্যাপারে একটু যদি বলেন যে বৈশিষ্ট্যের ব্যাপারে অনেকেই জানে না, সেটা হচ্ছে এই বাড়িতে একটা সুড়ঙ্গ ছিল, আচ্ছা ঠিক আছে? যেহেতু তুমি আগেও শুনেছো কিংসিক কাকার থেকে হ্যাঁ, হ্যাঁ। এনারা জমিদার ছিলেন, হ্যাঁ হ্যাঁ যখন কোনো যুদ্ধ লাগতো বা কোনো সমস্যা হতো হ্যাঁ। তখন ওই সুড়ঙ্গটা কানেক্টেড ছিল বাবুঘাটে। বাবুঘাটও ডাইরেক্ট লোকজন ওই সুড়ঙ্গ দিয়ে জমিদাররা নেবে একদম বাবুঘাটে উঠে যেতেন, যেখানে আচ্ছা। আমাদের নৌকা রাখা থাকতো, নৌকা দিয়ে পারাপার করা হয়েছে। আচ্ছা আচ্ছা তো এটা একটা জিনিস, কিন্তু এখনকার দিনে কলকাতা কর্পোরেশন থেকে এই সুড়ঙ্গ বুঝিয়েও দেওয়া হ্যাঁ, হয়েছে এবং বাধ্য আমরা এখনো কি মানে আছে ওই এই সুড়ঙ্গ? সুড়ঙ্গটা আপাতত ব্লক করে দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা যার জন্য এখন এই সুড়ঙ্গটা গেছে পুরো নীলরতন সরকার স্ট্রিট দিয়ে, হ্যাঁ, যেটাকে হ্যাঁ। আমরা ক্রিকরো বলে জানি। হ্যাঁ হ্যাঁ ওই যেহেতু রাস্তা প্লাস মেট্রোর কাজ সব আলটিমেটলি বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এভাবেই বেঁচে থাকুক বাংলার ঐতিহ্য, এভাবেই বছরের পর বছর ধরে চলতে থাকুক বনেদি বাড়ির পুজোগুলো। আবারও আরেকটি নতুন বনেদি বাড়ির গল্প নিয়ে আমরা দিনলিপি পরিবার আসছি। সকলে চোখ রাখুন দিনলিপির পর্দায় এবং দেখতে থাকুন আমাদের উমার গপ্পের সিরিজটি।